ওয়েলকাম বন্ধুরা, দেখো আজকে আমাদের 16 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ক্লাসে আমরা বিশেষ কতগুলি নিয়ম আমরা শিখব। ঠিক আছে, দেখো এখানে কতগুলি সেন্টেন্স তোলা আছে, আলাদা আলাদা সেন্টেন্স, এবং এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা গ্রামারের কোন রুল দিয়ে সেটাকে আমরা ট্রান্সলেট করব বাংলা থেকে ইংলিশে, সেটা আমি এখানে শেখাবো তোমাদের আজকের ক্লাসে। তো দেখো ক্লাসটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। এটা তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে যেমন কাজে লাগবে, তেমনি গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার হবে। একটা খুবই সুন্দর একটা জায়গা গ্রামারের। তাছাড়া তোমাদের এখানে প্রিলিমিনারি এবং বেসিক কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো কি আছে, ফার্স্ট সেন্টেন্সটা, ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে উদ্যত হয়েও শেষ পর্যন্ত নিজেকে সামলে নিল। এটা একটা সেন্টেন্স। নিদারুণ খরার দরুন দুর্ভিক্ষ প্রায় ঘটতে বসেছিল। ঠিক আছে, তারপরে দেখো এখানে বর্ষা আসি আসি করেও এলো না, গোলাপটি ফুটি ফুটি করেও ফুটলো না, এই ধরনের যে সেন্টেন্স। তারপরে দেখো আজ তার কাজে যোগ দেওয়ার কথা আছে। ঠিক আছে, 6 নম্বর সেন্টেন্সটা। তারপরে গতকাল দিল্লি রওনা হওয়ার কথা ছিল। ওকে, লাস্টের দেখো সেন্টেন্সটা কি আছে, 9 নম্বর সেন্টেন্স। দেখো আমাকে অনেক কাজ করতে হয়। 10 নম্বর এখানে আছে তার আজ দিল্লি যাওয়ার কথা আছে। 11 নাম্বার, সংসার চালানোর জন্য এই বয়সেও তাকে খুব খাটতে হয়। তাদের একটি প্লাবিত নদী পার হতে হয়েছিল। এই যে সেন্টেন্সগুলো, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে এই ধরনের সেন্টেন্সগুলো ট্রান্সলেট করার জন্য নন ফাইনাইট ভার্ব এই পার্টটাকে আমরা শিখব। ঠিক আছে, তো এখানে আমি এমনভাবে তোমাদের করাবো, নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং সাথে সাথে তোমাদের বাংলা থেকে ইংলিশে কোন ধরনের সেন্টেন্স, কি টাইপের সেন্টেন্স থাকলে কিভাবে করতে হবে, সেটা তোমরা এই ক্লাস থেকে ধারাবাহিকভাবে কয়েকটা ক্লাস আমি তোমাদেরকে এখানে করাবো, তোমরা শিখে যাবে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং এবং সুন্দর একটা ক্লাস কিন্তু এটা হতে চলেছে, তোমরা দেখো। তাহলে প্রথমে আমি তোমাদেরকে শেখাবো যে নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্বের ভিতরে কি ডিফারেন্স। তার জন্য আমি কয়েকটা এক্সাম্পল এখানে আমি লিখছি। দেখো আমি লিখলাম যে হি লাইকস টু সুইম, সে সাঁতার কাটতে ভালোবাসে। তারপর আমি লিখলাম দে লাইক টু সুইম। ঠিক আছে, তারপরে আর কি লিখতে পারি, যে হি লাইকস সুইমিং ইজ, ওকে। আর কি লেখা যেতে পারে, দে লাইক সুইমিং। ঠিক আছে, এবার দেখো এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স আমি একই ভার্ব রেখেছি কারণ তোমাদের বোঝানোর জন্য। তাহলে এখানে কটা ভার্ব আছে, একটা লাইকস আছে, একটা লাইক আছে, একটা সুইম আছে এই দুটো সেন্টেন্সে, তাই তো। তাহলে টু সুইম, এখানে আছে হি লাইকস, এখানে আছে দে লাইক। তাহলে এই যে ভার্বের যে ফর্ম সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটার সঙ্গে এস যোগ আছে, এটার সঙ্গে এস যোগ নেই। এবার এটা দেখো টু সুইম, কোনো চেঞ্জ হয়নি, কোনো পরিবর্তন হয়নি। তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে যে এখানে লাইকস থেকে এখানে লাইক কেন হলো, কারণ এই সাবজেক্টের জন্য। কিসের জন্য, সাবজেক্টের জন্য এটা লাইক, হির জন্য এটা লাইকস হয়ে গেল, দের জন্য এটা লাইক হলো। কেন হলো, কারণ সেটা আমি বলছি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটা লাইকস হয়ে যায়। ওকে, আবার যদি এটা আমি পাস্ট টেন্সে লিখতাম, তাহলে এটা ধরো এটা আমি পাস্ট টেন্সে লিখলাম পরের সেন্টেন্সটা, তাহলে এখানে আমি দে লাইকড করে দিতাম, তাই তো। তার মানে ভার্বে চেঞ্জ হয়ে যেত। তাহলে দে লাইকড টু সুইম, এটাও একটা সেন্টেন্স, তুমি লিখে নাও, দে লাইকড টু সুইম। এবার বোঝো, তাহলে এই তিনটে সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু কি আছে, সুইম আছে, সুইম আছে।
টু সুইম টু সুইম টু সুইম। তাহলে এখানে কিন্তু টু সুইম এটার কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয়নি। ওকে, তাহলে এবার আসো ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্ব সেগুলো যে ভার্বের সঙ্গে সাবজেক্টের একটা এগ্রিমেন্ট থাকে। সাবজেক্টের সঙ্গে যে ভার্বগুলোর এগ্রিমেন্ট থাকে, সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টাইমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভার্বেরও পরিবর্তন হয়ে যায়, সেইগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এবং যে ভার্বগুলোর সঙ্গে সাবজেক্টের কোনো এগ্রিমেন্ট থাকে না, তারা সব সময় তাদের যে ফর্ম, পার্টিকুলার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারেই থেকে যায়, তাদেরকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। কারণ এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্সেই হোক, আর যে সাবজেক্ট থাকে না থাকুক না কেন, হি থাকুক, দে থাকুক, যে কোনো সাবজেক্ট, যে ধরনের সাবজেক্ট হোক আর যে ধরনের টেন্সই হোক না কেন, সেটা কি টু সুইম টু সুইম টু সুইমেই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। তাহলে এই ধরনের ভার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে এবার ডিফারেন্স কি হলো? ডিফারেন্স হচ্ছে তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি, দেখো কি ধরনের ডিফারেন্স এখানে হলো। আমি ধরো এখানে তোমাদেরকে কেউ প্রশ্ন করলো যে সে কি সাঁতার কাটতে আগে ভালোবাসতো, ঠিক আছে, কিংবা সে কি সাঁতার কাটতে ভালোবাসে, যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর কি হবে? উত্তর হতে পারে ইয়েস, অথবা আমি একটু যোগ করে দিতে পারি ইয়েস হি লাইকস। ইয়েস হি লাইকস, হ্যাঁ সে ভালোবাসে, সে ভালোবাসে। কিন্তু আমি যদি বলি হি টু সুইম, ওকে, তাহলে কি হবে? হবে না। তাহলে হি লাইকস এটা একটা কমপ্লিট অর্থ, কিন্তু কমপ্লিট যে মিনিং, সেন্স সেন্টেন্সে সেটা প্রকাশ করছে, কিন্তু হি টু সুইম এটা করছে না। তার মানে ফাইনাইট নন ফাইনাইট ভার্বের আমরা যে পার্থক্যগুলো পেলাম, সেটা হচ্ছে এক নাম্বার, দেখো ফাইনাইট ভার্বের সঙ্গে সাবজেক্ট ভার্ব একটা এগ্রিমেন্ট থাকে, ঠিক আছে, একটা এগ্রিমেন্ট থাকে। ওকে, আচ্ছা, দুই নাম্বার ফাইনাইট ভার্বের টেন্স থাকে, ফাইনাইট ভার্বের টেন্স থাকে। তিন নাম্বার সরি, তিন নাম্বার ফাইনাইট ভার্ব হচ্ছে এসেনশিয়াল। ফাইনাইট ভার্ব ছাড়া তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, সেটা পারা যায় যে কোনো একটা ওয়ার্ড দিয়ে, সেটা আলাদা বিষয়, কিন্তু ফাইনাইট ভার্ব ইজ এসেনশিয়াল। কিন্তু এখানে নন ফাইনাইট ভার্ব ঠিক উল্টোটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনো থাকে না, এর কোনো টেন্স হয় না, যে ফর্মে থাকে সেই ফর্মেই থেকে যায়। আচ্ছা, আর এটা কিন্তু এসেনশিয়াল না, যেমন হি টু সুইম, এখানে কোনো মিনিং কিন্তু এখানে বোঝায়নি, কোনো মিনিং এখানে বোঝাচ্ছে না, তাহলে এটা এসেনশিয়াল না। তারপরে দেখো এখানে আমি টু সুইম করেছি, এখানে সুইমিং সুইমিং করেছি, ঠিক আছে। তার মানে ফাইনাইট ভার্ব নানা ধরন, নন ফাইনাইট ভার্ব নানা ধরনের হয়। কি কি ধরনের হয় তাহলে দেখো তোমাদের, তাহলে একবার সহজ করে আমি ডেফিনেশনটা বলে দিই। যে ভার্বের অ্যাকশন বা ক্রিয়া, নাম্বার, সাবজেক্টের নাম্বার, মনে রাখবে সাবজেক্টের নাম্বার, পার্সন বা টাইম দ্বারা নির্ধারিত নয় বা সীমাবদ্ধ নয় বা কোনো এগ্রিমেন্ট থাকে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ না, ইনফিনাইট হতো, এটা ইনফিনাইট বা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নন ফাইনাইট ভার্ব তাহলে কয় ধরনের, কত রকম ভাবে আমরা করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে দেখো ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ আমরা কিভাবে করি? ভার্বের আগে টু বসিয়ে করি। তাছাড়াও নানাভাবে করা যায়, সেটা পরে ডিসকাশন হবে। সাধারণত বোঝার জন্য ছাত্রদের, মানে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি, তাদের ক্ষেত্রে আমাদেরকে ছোট বয়সে শেখানো হয়েছে যে ভার্বের সঙ্গে তে প্রত্যয় যোগ থাকে, তে, ঠিক আছে, এই প্রত্যয় যোগ থাকে, সেই ভার্বের আগে আমরা টু বসাই, ঠিক আছে। যেমন আমি সাঁতার কাটতে ভালোবাসি, সাঁতার কাটতে, ঠিক আছে, এই যে কাটতে, তাহলে এখানে কি হবে? টু সুইম। ওকে, টু সুইম, এভাবে আমরা শিখেছি। ওকে, এবার দেখো পার্টিসিপল। পার্টিসিপল কিভাবে হয়? পার্টিসিপল সাধারণত এটা নানাভাবে হতে পারে, এর নানা ফর্ম আছে, ঠিক আছে। তার ভিতরে একটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করতে পারি। এবার পার্টিসিপলের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, এই অ্যাডজেক্টিভের কাজ করে।
অ্যাজ এন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আই জয়েন্ট এ রাইডিং স্কুল, তাহলে এই যে স্কুলটা নাউন, স্কুলটা কি, এটা নাউন, তাহলে এই নাউন সম্পর্কে বলছে কি রাইডিং, তাহলে রাইডিং হচ্ছে এখানে পার্টিসিপল, ঠিক আছে। জিরান্ড, জিরান্ড দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হয়, তাহলে ডিফারেন্সটা কি করে বুঝবো পার্টিসিপেলের সঙ্গে জিরান্ডের, সেটা হচ্ছে জিরান্ড কাজ করে অ্যাজ আ নাউন, এটা নাউনের মতো কাজ করে। আই নো রাইডিং, তাহলে এটা নাউনের মতো কাজ করছে। আমি কি জানি না রাইডিং জানি, ঠিক আছে। রাইডিংটা কোথায় বসেছে, অবজেক্টের জায়গায়, আর অবজেক্টের জায়গায় কি কাকে ব্যবহার করা হয়, ভার্বে কি অবজেক্টের জায়গায় ব্যবহার করা হয়, হয় না, কাকে ব্যবহার করা হয়, নাউনকে। তাহলে এইখানে এই যে আইএনজি যোগ করে, রাইডের সঙ্গে আইএনজি যোগ করে যে ভাবটা আছে সেটা কিসের কাজ করছে, কিসের মতো, নাউনের মতো। তাহলে মনে রাখবে সেটা হচ্ছে জিরান্ড। তাহলে পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো, আর জিরান্ড কাজ করে নাউনের। ওকে, তাছাড়া আরও সাধারণত প্রত্যেকটা গ্রামার বইয়ে এই তিনটে নন ফাইনাইট ভার্ব চিহ্নিত করা হয়, কিন্তু অনেক গ্রামার বই এটাকে আবার ভার্বাল নাউনকে আলাদা করে দেখানো হয়। তো ভার্বাল নাউন কি, এটাও আইএনজি যোগ করে করা হয়, কিন্তু এদের সঙ্গে ডিফারেন্স কোথায়, ইট ইজ ফলোড বাই ইট ইজ প্রেসিডেড বাই দি, ঠিক আছে। মানে এটা এর আগে দি বসবে, এর আগে দি বসবে এবং এর পরে একটা প্রিপোজিশন হবে, পরে কি হবে, প্রিপোজিশন প্লাস নাউন, ঠিক আছে, ভার্বাল নাউন, এটাই ডিফারেন্স। এবার তাহলে আমরা নন ফাইনাইট ভার্বের আশা করি খুব তাড়াতাড়ি করে, আমি যেহেতু বলছি এই কনসেপ্ট আমি তোমাদের বোঝাতে পারলাম, তোমরা অবশ্যই কমেন্টে বলবে, হ্যাঁ আর একটু টাইম নিয়ে বললে ভালো হয়, কিন্তু ক্লাসটা যেহেতু অনেক লেন্দি হয়ে যেতে পারে, ওই জন্য আমাকে তাড়াতাড়ি করে যা করে হোক বলে দিতে হচ্ছে। দেখো এবার তাহলে পরে আমরা কি আছে দেখি, আমরা প্রথমে তাহলে ইনফিনিটিভটা দেখব এবং দেখো আমরা কিভাবে এটা শিখব। হ্যাঁ, এটা যেহেতু আমি কেন শেখাচ্ছি, ট্রান্সলেশন শেখানোর জন্য, ওই জন্য আমি ট্রান্সলেশন মেথডে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। ট্রান্সলেশন মেথড মানে ট্রান্সলেট করে করে, হ্যাঁ, কোন ধরনের সেন্টেন্স কিভাবে ট্রান্সলেট করব সেই জন্য কিন্তু আমরা শিখছি। এছাড়াও এটা কি ফাংশন করে, বেসিক কনসেপ্টগুলো আমি তোমাদের বলে দেবো, কোনটা কি ফাংশন করছে সেন্টেন্সে, এর ফাংশনটা কি, ওকে, গ্রামারে কেন এটা ইউজ করা হচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে, সেগুলো আমি বলে দেবো। মানে দুটো জিনিস আমি তোমাদের এখানে ক্লিয়ার হবে, একটা বেসিক ইংলিশের যে কনসেপ্ট, ইনফিনিটিভ যে কনসেপ্টটা সেটা তোমাদের ক্লিয়ার হবে, সাথে ইনফিনিটিভে ট্রান্সলেশনের কি ব্যবহার, ট্রান্সলেশনের ক্ষেত্রে কিভাবে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব সেটাও তোমরা জানতে পারবে। দেখো তাহলে ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নিও। হ্যাঁ, ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে তোমাদের আগে আমি বলে দিয়েছি যে ইনফিনিটিভ দেখো টু বসিয়ে করা হয়, ঠিক আছে। এটা কিসের মাত্র, নাউনের মতো, ঠিক আছে, মানে নাম, এটা ছাড়াও এটা ভার্বকে নাউনের মতো ব্যবহার করতে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ইনফিনিটিভ হচ্ছে, ইনফিনিটিভ আগে আমরা কি ব্যবহার করি, টু বসিয়ে করি, ওকে। এক্ষেত্রে ভার্বের কোনো কনজুগেশন বা ক্রিয়াপদের পরিবর্তন ঘটে না, মানে যেটা আমি তোমাদেরকে বোঝালাম ওখানে, ঠিক আছে, মানে সাবজেক্টের সঙ্গে ইনফিনিটিভের যে ব্যবহার তার কোনো এগ্রিমেন্ট থাকে না, বা সাবজেক্ট ভার্ব কনজুগেশন, যেটা আমরা কনজুগেশন বলি। কনজুগেশন কি, কনজুগেশন যেমন হি ইজ হয়, ঠিক আছে, দে আর হয়, হি লাভস হয়, দে লাভ হয়, এইটাকে বলা হয় সাবজেক্ট কনজুগেশন বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, কনজুগেশন বলি, এই জিনিসটাকে কনজুগেশন বলা হয়, সাবজেক্টের সঙ্গে ভার্বের কি সম্পর্ক। দেখো ইনফিনিটিভকে আমরা দুটোভাবে ব্যবহার করি, ঠিক আছে, একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ অথবা নাউন ইনফিনিটিভ বলা হয় সেটাকে, ওকে, আর একটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, এর পরে যেটা বলবো। তাহলে ইনফিনিটিভকে আমরা সেন্টেন্সের কোন কোন জায়গায় ইউজ করি, দেখো একটা সেন্টেন্সে কি কি থাকে, একটা সেন্টেন্সে কি কি থাকে, সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, তাই তো, একটা অবজেক্ট থাকে, তারপরে আরও আদার ওয়ার্ডস আমরা অ্যাড করে থাকি, সেখানে নানা পার্টস অফ স্পিচ থাকতে পারে, এই তো একটা সেন্টেন্সের গঠন। তাহলে এই যে ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভটাকে আমরা কোন জায়গায় ব্যবহার করি, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, নাকি ভার্বের জায়গায়, সেটা আমরা পার্ট পার্ট করে তোমাদের শেখাবো। সরি, দেখো তাহলে প্রথমে আমরা যেটা শিখবো অ্যাজ দি সাবজেক্ট,
সাবজেক্ট, মানে এইখানে ইনফিনিটিভটা বসবে। ইনফিনিটিভটা কোথায় বসবে? এই সাবজেক্টে। সেন্টেন্সের একটা সাবজেক্টেও কিন্তু ইনফিনিটিভ বসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা সাধারণত এর আগে কি শিখেছি, যেমন আই লাইকস টু সুইম, মানে অবজেক্টের জায়গায় ইনফিনিটিভকে আমরা ছোটবেলায় ব্যবহার করে করে শিখেছি, কিন্তু আজকে আমরা শিখবো যে সাবজেক্টের জায়গাও ইনফিনিটিভকে ব্যবহার করা যায়। চলো, আমি দেখো এই উদাহরণগুলো সাধারণত নানা রকম গ্রামার বই থেকেই তুলেছি, কারণ বাংলা টাইপ করা অনেকটা সময় সাপেক্ষ। যদিও আমার এই ক্লাসটা বানাতে, পিপিটি বানাতে, পুরো রেডি করতে অনেকটা টাইম লেগে গেছে, কারণ আমাকে অনেক রকম বই দেখে রিসার্চ করে কিভাবে সহজভাবে তোমাদের বোঝানো যায় সেটা আমাকে বার করতে হয়। তো দেখো, ভুল করা মানুষের ধর্ম, ভুল করা মানুষের ধর্ম, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমি কি বললাম, যে ভার্বের সঙ্গে যদি তে যোগ থাকে, বাংলাতে ছোটবেলা থেকে শিখে এসেছি যে যদি তে যোগ থাকে তাহলে টু বসিয়ে করতে হয়, কিন্তু এখানে তো টু তে তো নেই। হ্যাঁ, তাহলে কি করে করব? দেখো, আসলে এখানে তোমাকে ধরে নিতে হবে যে ভুল করা হয় মানুষের ধর্ম, ঠিক নেই? তাহলে এগুলো তো আমরা বলি না, বাংলাতে এটা উজ্জ্ব রাখতে হয়, বললে এটা কি লাগবে? একদম অড লাগবে, ভালো লাগে না শুনতে। তাহলে ভুল করা, এই যে ভুল করা, এটাকে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে করব। ভুল করা এই ফ্রেজটাকে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে করব টু এর, ওকে? হ্যাঁ, মানে টু মেক এরার, ভুল করা। এটা হচ্ছে আলেকজান্ডার পোপের একটা লাইন, এইভাবেই আমরা বলবো। দেখো, তাহলে টু এর ইজ হিউম্যান। হ্যাঁ, মানে ভুল করা হয় মানুষের ধর্ম। টু এর তাহলে এখানে কি? সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, ঠিক আছে? মানুষের ধর্ম, টু এর ইজ হিউম্যান। ক্ষমা করা দেবত্বের, আর ক্ষমা করা কি? টু ফরগিভ, সাবজেক্ট ইজ ডিভাইন, ঠিক আছে? আচ্ছা, এটি লেখা সহজ নয়, টু রাইট দিস মানে হচ্ছে এটি লেখা। ইজ নট ইজি, তাহলে এটা কোথায় বসলো? এটা বসলো একদম সাবজেক্টের জায়গায়। দেখো এবার পরে কি আছে? অবজেক্ট অফ আ ভার্ব। কিভাবে আমরা করতে পারি? অবজেক্টের জায়গায় এখানে আমরা বসাবো। শিখলাম সাবজেক্ট অফ আ ভার্ব, এবার হচ্ছে অবজেক্ট অফ আ ভার্ব। সে সাঁতার কাটতে ভালোবাসে। এইবার দেখো আমরা যেটা ছোটবেলা থেকে শিখেছি, কাটতে, তাহলে হি লাইকস, কাটতে কি? টু সুইম। সাঁতার কাটতে ইংলিশ হচ্ছে টু সুইম, টুটা সুইমের আগে বসিয়ে আমরা ইনফিনিটিভ করে দিলাম। তারা সফল হবার প্রত্যাশা করে, দে এক্সপেক্ট, তারা প্রত্যাশা করে। টু সাকসিড, ওকে? সাকসিড হচ্ছে ভার্ব, সাকসিড কি? ভার্ব। আর সাকসেস হচ্ছে নাউন, ওকে? এবার দেখো, তাছাড়া কি ব্যবহার করা যায়? কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, হ্যাঁ, কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট হচ্ছে একটা সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে বলা, কোনো একটা কিছুকে বর্ণনা করা, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। বলে না যে আমার সম্পর্কে একটা কমপ্লিমেন্ট দে, আমি ভালো কি খারাপ, সো দিস ইজ কমপ্লিমেন্ট। তো ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, ভার্বকে পরিপূর্ণ করতে ব্যবহার করা হয়, ভার্ব সম্পর্কে বলে। কোনটা? ইনফিনিটিভ। কিভাবে বলে? কোন ধরনের সেন্টেন্সগুলো দেখো, ছেলেটি পড়তে অক্ষম, দি বয় ইজ আনএবল টু রিড, তাহলে দি বয় ইজ, এই ইজটা কি? সেটা হচ্ছে আনএবল টু রিড, ঠিক আছে? তারপরে দেখো, আচ্ছা, সে 20 বছর বয়সী বলে মনে হয়, সে 20 বছর বয়স মানে তার 20 বছর বয়স বলে মনে হয়, তাহলে কি? এই যে মনে হয়, তাকে দেখে মনে হয়, এই ধরনের সেন্টেন্সগুলো, এই যে উদাহরণগুলো তুমি অবশ্যই মাথায় রাখবে যে কোন ধরনের ভার্ব ইউজ করছি। এখানে ভোকাবুলারি ইউজটা তোমার কিন্তু হয়ে যাবে। তাহলে মনে হয়, তাহলে হি সিমস মানে তাকে দেখে মনে হয়, সে মনে করে না কিন্তু, ওকে? তাকে দেখে মনে হয়, হি সিমস, এই যে সিমসটা কি? ঠিক আছে, এই জন্যই কমপ্লিমেন্ট। এটা কিন্তু কমপ্লিট না, সেন্স কমপ্লিট করছে না। কি? হি সিমস টু বি 20, টু বি, এই দেখো এটা হচ্ছে ইনফিনিটিভ, টু বি 20, তাকে দেখে মনে হচ্ছে 20 বছর বয়স, ওকে? তাহলে এই ধরনের সেন্টেন্স যদি তোমার ট্রান্সলেশনের ক্ষেত্রে চলে আসে, যে তাকে দেখে মনে হয়, হ্যাঁ, তাকে দেখে এটা মনে হয়, তাকে দেখে ওটা মনে হয়, সে মনে হয়, হ্যাঁ, তাহলে হি সিমস, এটা দেখে মনে হয়, আমার মনে হচ্ছে, ইট সিমস, ঠিক আছে?
সে একজন জ্ঞানী মানুষ বলে মনে হয়, তাহলে হি অ্যাপিয়ার্স, সে একজন জ্ঞানী মানুষ বলে মনে হয়, তাহলে এখানে কি করলো অ্যাপিয়ার্স, হি অ্যাপিয়ার্স। ঠিক আছে, টু বি, টু বি এটা হচ্ছে ইনফিনিটিভ, এ ওয়াইজ ম্যান, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। ওকে, সিমস, অ্যাপিয়ার্স প্লাস একটা ইনফিনিটিভ নেবে, এবার কি মনে হয় সেটা তোমাকে সেই ওয়ার্ডটা বসাতে হবে। এবার দেখো পরের সেন্টেন্স, আরও কিভাবে আমরা ইউজ করি অবজেক্ট অফ আ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। ঠিক আছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কিভাবে, লোকটি মৃত্যুর দ্বার প্রান্তে, তাহলে লোকটি মৃত্যুর দ্বার প্রান্তে তার মানে কি, তার মানে লোকটি মরতে চলেছে, প্রায় মরে যাবে। এই যে একটা নিকটবর্তী ফিউচার, ঠিক আছে, নিয়ার ফিউচার যদি আমরা বোঝাতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ইনফিনিটিভ করে করা হয়। এবং কখন সেই ইনফিনিটিভটা হবে, নিকটবর্তী ফিউচার যখন আমরা বোঝাবো তখন মনে রাখবে গঠন হবে এই যে সাবজেক্ট, তারপরে হচ্ছে তোমার বি ভার্ব। ওকে, বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যা বলবে, প্লাস অ্যাবাউট, প্লাস কি অ্যাবাউট, প্লাস টু, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা কি, এটা হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ইনফিনিটিভ। তাহলে আমরা এতদিন জানতাম যে এই যে গঠনটা তোমরা হয়তো অনেকেই জানতে, কিন্তু এই গঠনটাকে কি বলে, এই গঠনটা হচ্ছে একটা ইনফিনিটিভ, সেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, অবজেক্ট অফ আ প্রিপোজিশন। এটা অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট অফ আ প্রিপোজিশন কিসের, এই যে অ্যাবাউট প্রিপোজিশন, এই প্রিপোজিশনটার অবজেক্ট হিসেবে কাজ করছে। তো এটা হচ্ছে গ্রামাটিক্যাল টার্মিনোলজি, যদি তোমরা মনে রাখতে পারো ভালো, আর না রাখতে পারলে অসুবিধা নেই। কিন্তু তোমাদের এই যে এই ধরনের সেন্টেন্সগুলো, এই যে টাইপগুলো, সেটা কিভাবে ট্রান্সলেট করতে হবে সেটা এখান থেকে শিখতে পারলেই হবে। লোকটি মৃত্যুর দ্বার প্রান্তে মানে লোকটি প্রায় মরতে চলেছে, তাহলে দি ম্যান, এখানে সাবজেক্ট, ইজ অ্যাবাউট টু ডাই, ইজ অ্যাবাউট টু ডাই, এই যে গঠনটা এটা হচ্ছে নিয়ার ফিউচার, নিকটবর্তী ফিউচার বোঝাতে আমরা ইউজ করি। ঠিক আছে, স্ট্রাকচারটা তোমরা এখান থেকে যারা জানতে তাদের রিভিশন হলো, যারা না জানো এখান থেকে তুলে নেবে। আমি তাকে মারতে যাচ্ছিলাম, তাহলে এই যে যাচ্ছিলাম এটা কি, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এর আগেরটা হচ্ছে নিকটবর্তী ফিউচার, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ছিল। এবার এটা পাস্ট টেন্স আছে, ওই জন্য ইজ না হয়ে কি হবে, ওয়াজ হবে। ওই জন্য কি হবে, আই ওয়াজ অ্যাবাউট টু বিট হিম, একদম যা আছে তাই। ঠিক আছে, তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাবাউট প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এই হচ্ছে গঠন। ঠিক আছে, তাহলে এটা তোমরা শিখলে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি মানে হচ্ছে তোমরা দেখবে যে অ্যাবসলিউট ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজ নাম শুনেছো। অ্যাবসলিউট ফ্রেজ হচ্ছে যেটা যে মেন সেন্টেন্স, সেই মেন সেন্টেন্সের পুরো পার্ট থেকে স্ট্রাকচারালি পুরো আলাদা। ঠিক আছে, মেন সেন্টেন্সের স্ট্রাকচারের সঙ্গে যে পার্টের কোনো রিলেশন থাকে না, ওটা হচ্ছে অ্যাবসলিউট, ফার্স্টেই বসে যাবে। ওকে, তো সেটাকে বলা হবে অ্যাবসলিউট। তাহলে আমরা অ্যাবসলিউটলি কখন হয়, এক্সক্লামেশন সেন্টেন্সে আমরা অ্যাবসলিউটলি কোনো একটা ইনফিনিটিভকে ব্যবহার করি। কিভাবে করি দেখো, সে এটা করতে পারে, সে এটা করতে পারে আমার ভাবনার বাইরে, আমরা বলি না এইভাবে, সে এটা করতে পারলো। ধরো এখানে লেখাই থাকলো যে সেটা করতে পারলো, যদি এটুকুও লেখা থাকে, হ্যাঁ, যে সেটা করতে পারে আমার ভাবনার বাইরে, তাহলে এটা হচ্ছে একটা এক্সক্লামেশন, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে আমি কি করে এক্সপ্রেস করব, সেক্ষেত্রে তুমি ইনফিনিটিভের সাহায্য নিতে পারো। ঠিক আছে, তাহলে কি, টু থিঙ্ক, টু থিঙ্ক, ওকে, ফার্স্টে বসে গেল, টু থিঙ্ক দ্যাট হি উড ডু সো, টু থিঙ্ক দ্যাট মানে কি, এটা আমার ভাবনার বাইরে, এটা আমি ভাবতেই পারছি না। এই যে এক্সপ্রেশনটা বাংলাতে, সেটা আমি আনতে কি ইউজ করলাম, ইনফিনিটিভ, সেটা হচ্ছে টু থিঙ্ক দ্যাট, টু থিঙ্ক দ্যাট, তার মানে এই যে পার্টটা, এটা আমি অ্যাবসলিউটলি ইউজ করলাম, কারণ এই পার্টের সঙ্গে এই পার্টের কিন্তু গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার তার কোনো সম্পর্ক নেই। তুমি এর সঙ্গে যদি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের সম্পর্ক মিলাতে যাও, দেখো মিলবে না। ঠিক আছে, টু থিঙ্ক দ্যাট হি উড ডু সো, সেটা করতে পারলো। ওকে,
তাহলে এটা বুঝলে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা তো খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কোনো সেন্টেন্স বা প্রায় আমরা বাংলা ট্রান্সলেশনে দেখতে পাই, ঠিক আছে, কোনো লিটারেচার বলো, যে কোনো ধরনের প্যাসেজ যদি দেয় এই ধরনের সেন্টেন্স কিন্তু থাকে। হ্যাঁ, তাকে দেখে আমার মনে হয় এই যে সেন্টেন্সগুলো সেটা করতে পারে, হ্যাঁ, আমার ভাবনার বাইরে, ঠিক আছে। এই ধরনের যে আবেগপূর্ণ যে সেন্টেন্সগুলো সেগুলো তুমি ইনফিনিটিভের হেল্প নিয়ে কিভাবে করবে সেটা কিন্তু এখান থেকে তোমরা শিখলে। চলো এবার যেটা আমি তোমাদের বলবো, যে আমি বলেছিলাম ইনফিনিটিভ দুই ধরনের হয়, এতক্ষণ আমি শিখলাম যে অ্যাজ আ নাউন বা সিম্পল ইনফিনিটিভ। এবার সেকেন্ড টাইপ হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। ইনফিনিটিভের নানা টাইপ হয় নানা পার্সপেক্টিভে, ঠিক আছে। তো সেগুলো পরে পরে বলবো, ট্রান্সলেশনের জন্য যেগুলো লাগবে সেগুলো দেখো। তাহলে এটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। জিরান্ডিয়াল ইনফিনিটিভ কি? জিরান্ডিয়াল ইনফিনিটিভ হচ্ছে যে ইনফিনিটিভগুলো কি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের মতো ভার্বকে, নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, ঠিক আছে। তাহলে ইনফিনিটিভ আবার কি করে? নাউনের মতো আগে দেখলাম কাজ করছে, হয় সাবজেক্টের জায়গায়, নয় অবজেক্টের জায়গায়, নয়তো অ্যাবসলিউটলি, অথবা নয়তো কমপ্লিমেন্ট হিসাবে। কিন্তু এখানে দেখছি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের মতো নাউন অথবা ভার্বকে কোয়ালিফাই করছে। কিভাবে করছে এবং বাংলাতে কোন ধরনের সেন্টেন্সগুলো সেগুলো আমরা পাই দেখো। অ্যাডভার্বিয়ালি টু আ ভার্ব মানে ভার্বকে কখন কোয়ালিফাই করে। বাংলা সেন্টেন্স কি আছে? তারা খেলা দেখতে এলো, তারা খেলা দেখতে এলো, ওকে। তাহলে তারা এলো, এলোটা হচ্ছে এখানে মেন ভার্ব। কি জন্য এলো? খেলা দেখতে। তাহলে এখানে এই যে আসার কারণটা, আসা হচ্ছে ভার্ব, সেই আশাটাকে মডিফাই করছে কে? দেখতে, দেখতে শব্দটা। তাহলে দেখতেটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে তারা কি করব? দে কেম, তারা এলো বা তারা আসলো। কেন আসলো? টু সি। তাহলে এই দেখো এই টু সিটা এই কেম সম্পর্কে বলছে, কেন আসলো রিজনটা এখানে বলছে, ঠিক আছে। টু সি দি গেম, তারা খেলা দেখতে এলো। এই ধরনের সেন্টেন্সটা কোয়ালিফাইং এ ভার্ব। এবার দেখো তাহলে যখন, এবার এটা আমি বলছি একটু কমপ্লেক্স একটা বিষয়, যদি এটা দেবে না, ধরো কোনো প্রিলিমিনারি বা এমসিকিউ কোশ্চেন কোনো একটা এক্সামে যদি দিয়ে দেয়, এই যে টু সি, টু সি এটা কোন ধরনের ইনফিনিটিভ? সিম্পল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এরকম তোমাদের অপশন দিয়ে দিল, ঠিক আছে। তখন তুমি এটা কি করবে? তখন তুমি এটা লিখবে এটা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। কেন জিরান্ডিয়াল ইনফিনিটিভ? কারণ এই যে কেম, কেম ভার্বটার কারণ বা রিজন কি সেটা মডিফাই করছে বা সেটা বলছে টু সি। দে কেম, তারা আসলো, কেন আসলো? রিজন বা পারপাসটা কি? টু সি, দেখতে। তাহলে বুঝতে পারলে। এবার চলো, দুঃখের দৃশ্য দেখে কেঁদেছিল। আচ্ছা, সে, এখানে সেন্টেন্সটা ভুল টাইপ হয়ে গেছে, ঠিক আছে। এখানে হবে সে দৃশ্যটা দেখে কেঁদেছিল, এটা দৃশ্য হবে, ঠিক আছে। সে দৃশ্যটা দেখে কেঁদেছিল। তাহলে হি ওয়েপ্ট, সে কেঁদেছিল। টু সি, দেখে, দি সাইট, দৃশ্যটা দেখে। তাহলে সে কেন কেঁদেছিল? টু সি দি সাইট, ওকে। তাহলে এটা অ্যাডভার্বিয়ালি এই ইনফিনিটিভটা ইউজ হচ্ছে। পরে দেখো, তাহলে এটা ভার্বকে কোয়ালিফাই করলো। এবার অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে। কাকে? অ্যাডজেক্টিভটিকে। আমি আবার বিরক্ত করার জন্য দুঃখিত, ঠিক আছে। তাহলে আমি দুঃখিত বিরক্ত করার জন্য, ওকে। তাহলে এটা আমি কিভাবে লিখব? আই এম সরি টু ট্রাভেল ইউ, ওকে, ট্রাভেল ইউ এগেন। আমি আবার তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত, যেটা আই এম সরি টু ট্রাভেল ইউ এগেন, ঠিক আছে। এই যে টু ট্রাভেল ইউ কাকে কোয়ালিফাই করছে? সরিটাকে। এবার দেখো, such a story is not easy, such a story is not easy, এই যে ইজি, টু বিলিভ, এই ধরনের গল্প বিশ্বাস করাই মুশকিল। তাহলে ইজিটাকে কোয়ালিফাই করছে কে? টু বিলিভ, ওকে। কারণ খুঁজে পাওয়া শক্ত নয়, দি রিজন ইজ নট ফার, দি রিজন ইজ নট ফার টু সিক, ওকে। কারণ খুঁজে পাওয়া শক্ত নয়, দ্য রিজন ইজ নট ফার টু সিক। এই ধরনের সেন্টেন্স খুব দেখে মনে হচ্ছে কিন্তু খুব সহজ, কিন্তু যখন তুমি ট্রান্সলেট করতে যাবে না তখন কিন্তু
সমস্যায় পড়ে যাবে। যদি এই এক্সাম্পলগুলো তুমি বারবার দেখো, পড়া থাকে এই ধরনের টাইপগুলোর সঙ্গে যদি তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাও, পরিচিত হয়ে যাও, তো প্র্যাকটিস হয়ে যায়, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। সুযোগটি সুনিপুণভাবে নিয়ে নিল, খুব মনে হচ্ছে সেন্টেন্সটা খুব সহজ, কিন্তু যখন তুমি করতে যাবে না তখন কঠিন হয়ে যাবে। তাহলে কি হবে এটা? হি ওয়াজ কুইক টু সিজ, সুনিপুণভাবে, হি ওয়াজ কুইক টু সিজ দি অপরচুনিটি। ওকে, তাহলে এই হলো তোমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আচ্ছা, এবার দেখো কিভাবে নাউনকে কোয়ালিফাই করে। কোয়ালিফাইং আ নাউন, যার কিছু নেই তার কিছু ভয় করার নেই। হি হু হ্যাজ নাথিং টু ফিয়ার। ঠিক আছে, তাহলে হ্যাজ নাথিং টু ফিয়ার। হি, সে, হু হ্যাজ নাথিং, যার কোনো কিছু নেই। এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে এখন তো আমি বলা যাবে না, পরে বলবো। ঠিক আছে, হি, এই হিটাকে বোঝাচ্ছে কে? হু। ওকে, হু দিয়ে যোগ হলো এটা। হি হু হ্যাজ নাথিং টু ফিয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেন ক্লজের ভার্ব। এটা দুটো ক্লজ থাকে, সেগুলো বলতে গেলে ক্লাস তো অনেক লম্বা হয়ে যাবে, ওর জন্য আলাদা করে ক্লাস নিয়ে আসতে হবে। তাহলে এই নাথিংটাকে কোয়ালিফাই করলো কি? টু ফিয়ার, নাউনকে কোয়ালিফাই করছে। দি উইশ টু বি কিওরড ইজ আ পার্ট অফ দি কিওর। দি উইশ, এই যে উইশ, ঠিক আছে, উইশ নাউন, এই নাউনটাকে কে কোয়ালিফাই করছে? টু বি কিওরড। ওকে, আচ্ছা, তার যাওয়ার সময় হয়েছে, তার যাওয়ার সময় হয়েছে মানে তার যাওয়ার সময় হয়েছে মানে তার টাইম নেই। ওকে, তাহলে হি হ্যাজ নো টাইম টু গো দেয়ার, বা তার সেখানে যাওয়ার সময় নেই, তার সেখানে যাওয়ার সময় নেই। ঠিক আছে, নেই। এবার দেখো, হি হ্যাজ নো টাইম টু গো দেয়ার। কাজলের বসবার একটি চেয়ার দাও। গিভ কাজল আ চেয়ার টু সিট অন। তাহলে চেয়ারটাকে কে কোয়ালিফাই করছে? টু সিট অন। তাহলে এইভাবে যেগুলো আসবে সেগুলো তোমরা করবে, আমাদের ভবিষ্যৎ সাধারণের জন্য একটি শিক্ষা বিষয়। আচ্ছা দেখো, ভাড়ার জন্য একটি বাড়ি দাও, হাউস টু লেট। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ওই জন্য তোমাদেরকে সব এক্সাম্পলগুলো আমি আর বলে দিলাম না, একটু দেখে নেবে। পরেরটা দেখো, অ্যাবসলিউটলি অর প্যারেন্থেটিক্যালি টু আ সেন্টেন্স। এই যে আগে ব্যবহার করেছিলাম অ্যাবসলিউটলি, মানে মেন সেন্টেন্সের সঙ্গে কোনো স্ট্রাকচারালি কোনো রিলেশন যেটা থাকে না। ঠিক আছে, দেখো, সত্যি বলতে আমি অত্যন্ত ক্লান্ত। তাহলে এই যে সত্যি বলতে, হ্যাঁ, এটা তাহলে আমি কি দিয়ে করব? ইনফিনিটিভ দিয়ে। টু টেল ইউ দি ট্রুথ, আই এম ভেরি টায়ার্ড। ওকে, তাহলে এটা কিন্তু এই বাক্য থেকে পুরো একটা আলাদা একটা অংশ। ঠিক আছে, এর সঙ্গে গ্রামাটিক্যালি এর কোনো স্ট্রাকচারের কোনো কিন্তু এগ্রিমেন্ট নেই। টু টেল ইউ দি ট্রুথ, আই এম ভেরি টায়ার্ড, তাহলে এটা হচ্ছে আমি ইনফিনিটিভ দিয়ে করলাম, সত্যি বলতে। ঠিক আছে, এই ধরনের যে সেন্টেন্সগুলো সেটা এটা দিয়ে করা যাবে। দেখো, এরপরে আছে বেয়ার ইনফিনিটিভ। তো ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। বেয়ার ইনফিনিটিভ থেকে আরও যে পার্টগুলো আছে, আর একটা ক্লাস হলে ইনফিনিটিভটা মোটামুটি শেষ হয়ে যাবে। দেখো, এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং আছে পরের যে পার্টটা, সেটা তোমরা অবশ্যই দেখবে, অবশ্যই আমি তোমাদের নিয়ে আসবো। এটাতে আরও যে সেন্টেন্সগুলো, যেগুলো আরও জটিল সেন্টেন্স, দেখে মনে হবে অনেক মানে দেখে মনে হবে খুব সহজ। ঠিক আছে, কিন্তু যখন তুমি ট্রান্সলেট করতে যাবে তখন সমস্যায় পড়ে যাবে। তো যেমন ফুলটি ফুটে ফুটে করেও ফুটলো না, বৃষ্টি আস্তে আস্তেও আসলো না। ঠিক আছে, এই ধরনের যে সেন্টেন্সগুলো, সেটা আমরা কিভাবে করব? তুমি বরং একটু শুয়ে বিশ্রাম করো, এই যে সেন্টেন্সগুলো কিভাবে করব সেটা আমরা পরের ক্লাসে তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ।